নিষেধ বাধা মেনে মেনে বুকের ভেতর ধরল ভয়, প্যাঁচার থেকেও হলাম অধম, সন্ধ্যে রাতে চলতে ভয়। এমনই ভয়ের গল্প এখন ঘুরে বেড়াচ্ছে ভাঙড়ের বন্ধ স্কুলগুলোর আনাচে কানাচে। ভাঙড় জুড়ে ছোট বড় প্রায় 20টা স্কুল রয়েছে। এলাকায় অশান্তির পর আর স্কুলের ধার মারাচ্ছে না কচিকাচারা। কোথাও স্কুল বন্ধ, কোথাও বা শিক্ষক বা পড়ুয়ার নামমাত্র উপস্থিতি। কিন্তু কেন? জমি আন্দোলনের সঙ্গে যাদের দূর দূরান্তের সম্পর্ক নেই, কেন অশান্তির আগুনে পুড়বে সেই সব শিশু কিশোরদের ভবিষ্যৎ? ভাঙড়ে আজও পরিস্থিতি থমথমে, জায়গায় জায়গায় আজও গাছের গুঁড়ি ফেলে অবরোধ। অন্যদিকে নবান্ন সূত্রের খবর, জমি ঘিরে প্রমোটার চক্রের শিরদাঁড়া ভাঙতে এবার আইন বদল করতে চলেছে সরকার। কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা দেখাবো। তবে এই অনুষ্ঠানের শুরুতেই দেখাবো আতঙ্কের গ্রাসে ভাঙড়ে একের পর এক স্কুলের পঠন পাঠন একেবারে শিকে। দেখুন, মার্কিন কবি মায়া অ্যাঞ্জেলো লিখেছিলেন, অ্যাঙ্গার ইজ লাইক ফায়ার, ইট বার্নস ইট অল ক্লিন। এই পংক্তি যে কতখানি সত্যি তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ভাঙড়, যেখানে রোষের আগুন আর সবকিছুর সঙ্গে ছারখার করে দিচ্ছে ভবিষ্যৎকে। জমি বিক্ষোভের মাসুল গুনতে হচ্ছে এই ছোট ছোট ছেলে মেয়েগুলিকে, যাদের সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত আন্দোলন আগুন কোনো কিছুরই সম্পর্ক নেই। মঙ্গলবারের অগ্নিগর্ভ পরিস্থিতির পর থেকেই ভাঙড়ে একের পর এক স্কুলে তালা। স্কুলে পাঠানো তো দূরের কথা, এখন কেউ সন্তানকে বাড়ির বাইরে বের করার সাহসী পাচ্ছেন না। এটা বগডোবা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। মোট 150 ছাত্রছাত্রী আছে, কিন্তু এখন দেখে কে তা বলবে? এই বিদ্যালয় কিন্তু পুরোপুরি ফাঁকা। এখানে লাস্ট ডেট আমরা দেখছি যেটা দেওয়া রয়েছে 16/1/2017 সোমবার। সেই 16/1/2017 লাস্ট ক্লাস হয়েছিল এবং তার ডেট কিন্তু এখন অবধি দেওয়া রয়েছে। সোমবার এসেছিল, তারপর মঙ্গলবার থেকে অল্প কিছু বাচ্চা এসেছিল, তারপর থেকে আর আসছে না। কালকেও 1-2 জন এসেছিল, আর আজকে একদমই আসেনি। স্থানীয় এলাকায় ঝামেলার জন্য আসছে না, বাচ্চারা রিস্ক নিচ্ছে না, গার্জিয়ানরা পাঠাচ্ছে না। একটু দূরেই ছাপাগাছি হাই স্কুল, ভাঙড় এলাকার সব থেকে বড় স্কুল। পড়ুয়া সংখ্যা 1750, কিন্তু মঙ্গলবারের পর থেকে ভয়ে স্কুলের রাস্তা মারাচ্ছে না কেউই। ওই 11 তারিখ থেকে স্কুলে ছেলে মেয়েদের উপস্থিতি একেবারেই নেই, বা কোনোদিন একজন এসেছে বা সে ফিরে গেছে, এবং বেশিরভাগ দিনই কেউ আসেনি। আমরা টিচাররাও অনেক কষ্ট করে গাড়ি পাইনি, আমরা অনেক পথ বেশিরভাগ টিচারই হেঁটে এসেছি। শিক্ষকরা আসছেন আবার ফিরেও যাচ্ছেন, পড়াবেন কাকে? এটা ছাত্রছাত্রীদের অবশ্যই খুবই ক্ষতি করছে। এতদিন স্কুল বন্ধ থাকলে ওদের পঠন পাঠনের ক্ষতি হচ্ছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে। তো আমরা চাইবো যত তাড়াতাড়ি ছাত্রছাত্রীরা স্কুলে আসুক। সামনেই মাধ্যমিক, ছাত্রদের দাবি এই পরিস্থিতিতে স্কুলে না যেতে পারায় ঘোর সমস্যায় তারা। স্কুলে 10-12 দিনে বেশি দিন আসতে পারছি না, কারণ স্কুলের সারাদিন রাস্তা অবরোধ হচ্ছে, যার জন্য পড়াশোনা খুবই সমস্যা হয়ে পড়েছে। মাধ্যমিক দিতে হবে। তো গ্রামবাসীদের আন্দোলন কেড়ে নিয়েছে শিশুদের শিক্ষা। এলাকার বেশ কয়েকটি স্কুলে দেখা নেই একজন ছাত্রছাত্রীও। স্থানীয় সূত্র খবর, ভাঙড় জুড়ে ছোট বড় প্রায় 20টি স্কুল রয়েছে। বেশিরভাগের দরজাতেই এখন তালা। যেগুলি খুলেছে সেখানে আসছেন শুধু শিক্ষকরা। রোষের আগুন রুদ্ধ করেছে শিক্ষার পথ। ওপারে বন্দি পড়ুয়ারা, এপারে খাঁ খাঁ করছে স্কুল। অর্ণব মুখোপাধ্যায় ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, ভাঙড় নিয়ে এই অনুষ্ঠান, কিন্তু কোনো রাজনীতিবিদকে নয়, একজন প্রধান শিক্ষককে দিয়ে এই অনুষ্ঠান শুরু করব। বিশ্বজিৎ মিত্র। বিশ্বজিৎ বাবু, পুলিশ, রাজনীতি, হামলা, বোমা, গুলি, পাওয়ার গ্রিড, উন্নয়ন, মানে একের পর এক বিতর্ক। কিন্তু আমরা সেই কচিকাচাদের কথা বলছি যাদের গোটা জীবনটা পড়ে আছে, একটা সামনে ভবিষ্যৎ পড়ে আছে। আপনার মনে থাকবে যে সন্ত্রাস কবলিত পশ্চিমবঙ্গে একটা জায়গায় নয়, বহু জায়গায় পরবর্তীকালে আমাদের ক্যামেরায় উঠে আসছে, বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে মানে বাচ্চাদের খেলার ভাষাতে চলে এসছে হারমাদ, মাস্কেট, গুলি, বোমা, পেটো, ওয়ান শটার, এই শব্দবন্ধ। ভাঙড় কি সেই দিকেই যাচ্ছে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, এটা অত্যন্ত দুঃখের, কিন্তু ইতিহাসের গতিপথে আমরা দেখেছি যেখানে যে আন্দোলনই হোক না কেন, তার খানিকটা প্রভাব ছাত্রদের ওপর পড়েই, বিদ্যালয়গুলোর ওপর পড়েই। এর কিছু পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। একবারে সব নেগেটিভ দিক আমি এটা বলবো না। স্বাধীনতা আন্দোলনের সময়ও আমরা দেখেছিলাম ছাত্রদের ক্ষেত্রে কিছু প্রভাব পড়েছিল, সেগুলো কিন্তু পজিটিভ দিক পড়েছিল। আর আজকে যেটা হচ্ছে সেটা সরকারি প্রশাসন, এই প্রমোটার রাজ, সমাজ বিরোধী, তাদের চতুর্দিক থেকে এমন প্রশ্রয় দেওয়া হচ্ছে, যার ফলে এক একটা জায়গায় বহু সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তাদের রুটি রুজি হারাচ্ছে। আর তার প্রভাবে এইটাকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেই পরিস্থিতিতে বিদ্যালয়গুলো
প্রভাবিত হচ্ছে একদম। এবং ছাত্রদের মধ্যে যে ট্রমা তৈরি হচ্ছে, ছাত্রদের মধ্যে ভবিষ্যতের কেন্দ্র করে তাদের মধ্যে যে মানসিকতা তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব আছে। এটা তারা ভেবে দেখছেন না। যারা এই ধরনের কাজের মধ্যে যুক্ত থাকেন তারা এটা ভাবেনি। একদম। তাদের এই আর এই তো পরাধীন ভারতের পরিস্থিতি নয়, সম্পূর্ণ অন্য পরিস্থিতি। মনস্তাত্ত্বিক দিকটা ভাবেন না যে এই যে বাচ্চা শিশুটি সে চোখের সামনে দেখছে যে একটা জিনিস পুড়ছে, এ ওকে মারছে, সে তাকে মারছে, পুলিশ বাড়ি বাড়ি যাচ্ছে, সেখান থেকে আরম্ভ করে পড়াশোনা তো বন্ধ হচ্ছে ঠিকই, পড়াশোনার তো ক্ষতি হচ্ছে ঠিকই, কিন্তু সামগ্রিকভাবে যে ক্ষতিটা আসছে সেই ক্ষতিটা কিন্তু তাদের ক্ষেত্রে অনেক সুদূর প্রসারী। এটা আমাদের ভাবার দরকার। একদম। আমি দ্রুত একবার দেখে নেব যে ভাঙড়ে আজকের পরিস্থিতি, এই মুহূর্তে ভাঙড় ঠিক কোথায় দাঁড়িয়ে। রাস্তাঘাট শুনশান, এখানে ওখানে জটলা। ভাঙড়ের আকাশে বাতাসে একটা চাপা টেনশন। গ্রামবাসীদের দাবি তারা বৃহস্পতিবার থেকে আন্দোলন প্রত্যাহারের কথা ভেবেছিলেন, কিন্তু বুধবার গভীর রাতে ফের গ্রামে হামলা চালায় বহিরাগতরা। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, গত দুদিন ধরেই কিন্তু এখানে পাঁচিল করে দিয়েছিল গ্রামবাসীরা ইট দিয়ে। গতকাল রাতে এইখান দিয়ে পাঁচিল ভেঙে বহিরাগতরা ভেতরে ঢুকেছে বলে গ্রামবাসীরা দাবি করছে এবং গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় তারা অত্যাচার চালিয়েছে। কিন্তু ফের কেন পরিস্থিতি উত্তপ্ত হলো? আমরা রাত জেগে পাহারা দিচ্ছি, আমরা আজকে অবরোধ তুলে দিতাম, কিন্তু রাতের বেলা যেসব বাহিনী খালপাট দিয়ে ঢুকছে, বোম হাতে নিয়ে মানুষের উপরে অত্যাচার করছে, ওরা বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে, বোম হাতে নিয়ে, বন্দুক হাতে নিয়ে মেরে দেবো যদি আন্দোলনে যাস, এরকম হুমকি দিচ্ছে। এরা এসে গ্রামে এলাকায় ভয় দেখাচ্ছে যে তোরা আন্দোলন তুলে নে, অপরাধ তুলে নে। এদের হাতে অস্ত্র ছিল? হ্যাঁ, অস্ত্র ছিল, বোম ছিল, বন্দুক ছিল। বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে রাস্তা অবরোধ শুরু করেন গ্রামবাসীরা। বগডোবা, পদ্মপুকুর এলাকায় ঘুরে দেখা গেল রাস্তাঘাট শুনশান। একের পর এক বাড়িতে এখনো টাটকা হামলার ছাপ। পদ্মপুকুরের ওয়াজেদ আলী মোল্লার এই বাড়ি হামলার হাত থেকে নিস্তার পায়নি। বাড়ির ছেলে বউরা ভয় পালিয়েছেন। ৮০ বছরের বৃদ্ধ পড়ে রয়েছেন ভিটে আগলে, ৩ দিন ধরে আধপেটা খেয়ে আতঙ্কে। ওয়াজেদ আলী মোল্লার আপনার তো সন্তান ছিল, তারা কোথায়? তারা এখন আত্মীয়র বাড়িতে পালিয়ে গেছে। আপনি এখন একা বাড়ি? আমি একাই বাড়ি আছি। খাচ্ছেন কি? খাচ্ছি, ওই মুড়ি খাচ্ছি। মঙ্গলবার গুলিতে নিহত দুজনের শেষকৃত্য সম্পন্ন হয় এদিন। শ্যামনগরে যে জায়গায় মফিজুল খান গুলিবিদ্ধ হন, এদিন প্রথম সেই জায়গায় পৌঁছেছিলাম আমরা। ভাঙড়ের শ্যামনগরের এই জায়গাতেই মফিজুল খান বলে এক ২১ বছরের যুবক, যাকে গুলি করে খুন করে বেশ কয়েকজন, এবং খুন করার পর এই রাস্তা দিয়ে তারা পালিয়ে যায়। ওখানে দাঁড়ালো, দাঁড়িয়ে গুলি করলো ছেলেটাকে। গুলি করার পরই ওকে পা দিয়ে তোল করেছে, তোল করে লাশটা গাড়িতে টেনে নেওয়ার চেষ্টা করেছিল। তারপরে এখান থেকে যখন পাবলিক যখন উড়ে বেরিয়েছে ইট ফিট নিয়ে, তখন ওরা কি টার্গেট করে গুলিটা? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে ছিল, আমরা সব দাঁড়িয়ে ছিলাম এমনি। মঙ্গলবার গুলি বোমা চালানোর ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছেন গ্রামবাসীরা। কিছু গুন্ডা বাহিনী দুষ্কৃতী তারা পুলিশের পোশাক পরে সাধারণ মানুষের প্রাণ নিয়েছে, দুজনা মারা গিয়েছে। সেই জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই আবেদন যে সিবিআই তদন্ত করে দেখা হোক। বুধবারের পর বৃহস্পতিবারও পদ্মপুকুর গ্রামের বিভিন্ন জায়গা থেকে পুলিশের উর্দি মিলেছে বলে দাবি গ্রামবাসীদের। বুধবারই মুখ্যমন্ত্রী ভাঙড় কাণ্ডে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন গ্রামের ভেতরে লুকিয়ে থাকা বহিরাগতদের গ্রেপ্তার করতে। আর এর মধ্যেই আরেকটি খবর ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে দাবি, পাওয়ার গ্রিড প্রকল্পে মোতায়েন বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ৬টি আগ্নেয়াস্ত্র চুরি গিয়েছে। পুলিশ ও পাওয়ার গ্রিড সূত্রের দাবি, মঙ্গলবার গন্ডগোলের সময় পুলিশের গাড়িতে করে 10টি আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যান বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। একটি টাটা সুমো করে বাকি 6টি আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। আচমকা তাতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা হয়। এই সুযোগে বেসরকারি নিরাপত্তা রক্ষীদের ওই 6টি আগ্নেয়াস্ত্র চুরি করে নেওয়া হয় বলে সূত্রের দাবি। সেগুলির খোঁজ চলছে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায় ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ। শোনবাবু, এই বহিরাগত এবং তাদের প্রচার এবং প্রসার দুটোর পেছনে যদি একটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে ওখানে তো বিরোধী শক্তি প্রচণ্ড পল্লবিত শক্তিশালী এমনটা নয়। তৃণমূল এবং তৃণমূল কোথাও একটা গোষ্ঠীদ্বন্দ্ব এবং অভ্যন্তরীণ বিরোধ, সেটা কিন্তু বারবার কাজ করেছে। না, এটা ঘটনা, এটা খুব দুর্ভাগ্যজনক যে ঘটনাটা ঘটেছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু আরও কতগুলো জায়গা আমাদের একটু ভাবা দরকার আছে। দেখুন, গত 10ই জানুয়ারি এই প্রকল্পটাকে কিন্তু ঘোষণা স্থগিত করে দেওয়া হয়েছিল, তারপরে আন্দোলনটা শুরু হয়।
ফলে খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা উঠছে যে আগামীকাল এবং পরশু বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন, সেই পরিপ্রেক্ষিতে এই জমি মাফিয়া এবং মাওবাদীদের যে একটা অংশ, মাওমাকুদের একটা অংশ, তারা কিন্তু সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ ষড়যন্ত্র করছে যাতে রাজ্যের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। একটা দাবি, যে দাবি মেনে নিয়ে আন্দোলন বন্ধ, মানে প্রকল্পটা বন্ধ করে দেওয়া হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আবার নতুন করে এই জায়গাটা তৈরি হচ্ছে। এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। কিন্তু একটা দুর্বলতা থেকেই তো জায়গাটা বারবার তৈরি হচ্ছে। আমি বলছি যে যদি কানেক্টটা ঠিকমতো না, কানেক্ট মানে কোনো একটা জায়গায় তো সমস্যা আছে, এটা অস্বীকার করলে হবে না। কারণ কালকে আমি বহু জায়গায় দেখছিলাম, যেটা আমার খুব আশ্চর্য লাগছিল, যে যারা আন্দোলন করছেন, সেই আন্দোলনের যারা মুখ, তারাও কিন্তু বারবার বলছেন যে আমাদের নেত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই যে বক্তব্যটা, এটা কিন্তু একটা ঘটনাটার একটা অন্য মাত্রা দিয়েছে, যে অনেকে এই সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে রিলেট করতে চাইছেন, কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে সিঙ্গুর নন্দীগ্রামের জমি আন্দোলনের সঙ্গে ভাঙড়ের জমি আন্দোলনের বেশি পার্থক্য রয়েছে। আপনি শুনলেন যে বহিরাগতদের ঢোকার যে অভিযোগ, এটাও কিন্তু বহিরাগত মানে আরেকটা গ্রুপ, তৃণমূলেরই আরেকটা গ্রুপ। না, শুধু তাই নয়, তার সঙ্গে আপনি দেখবেন আপনাদের এবেলা সংবাদপত্রে প্রকাশিত, একবার নাম ধরে ধরে প্রকাশিত হয়েছে, যে অলীক চক্রবর্তী, শর্মিষ্ঠা চৌধুরী, রাতুল, মৃন্ময় সরকার, রাজু সিংহ, এরা সব ওই নয় যাদবপুর নয় প্রেসিডেন্সি এক্স স্টুডেন্ট, এবং এরা কিন্তু সম্মিলিতভাবে মাসখানেক ধরে ওখানে একটা বাসা তৈরি করেছে, এবং যেগুলো দেখছেন যে আইনটা বদল করার চেষ্টা হচ্ছে। বহু জায়গায় ভুল প্রচার করছে, যে প্রচারগুলো হচ্ছে সেই প্রচারের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো ডেলিভার করে দেখিয়েছেন, সিঙ্গুরের পরে জমির চরিত্র বদল করে কৃষকদের কাছে ফিরিয়ে দেওয়া, এটা তো পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। মানে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন যে ঘটনা ঘটেনি। তাহলে সেই জায়গায় যখন একটা প্রকল্প স্থগিত হয়ে গেছে, তখন এই ধরনের গন্ডগোলগুলো খুব পরিকল্পিত পদ্ধতিতে, একদম পরিষ্কার রেজ্জাক মোল্লা এবং আরাবুল দুজনের গোষ্ঠী, ভাঙড় 1 এবং ভাঙড় 2 নম্বর ব্লক, এই দুটো ইনার ফাইট এখনো চলছে। মানে ইনার ফাইটের সঙ্গেও আপনি বলে রাখছি যে ভাঙড় 2 ব্লকের যে ভূমি রাজস্ব আধিকারিক, তাদের যে রিপোর্ট নবান্নে পৌঁছেছে, সেখানেও বলছে যে জমি মাফিয়াদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেটা তো বটেই, সেই জন্যই আমি দেখাবো রাজ্য সরকার আইনের কথাটাও খুব গুরুত্বপূর্ণ। দ্রুত একবার দেখাবো যে রাজ্য সরকারের নতুন আইন কি থাকতে পারে নতুন আইনে, এবং কেন নতুন আইনের প্রয়োজনীয়তা এত এই মুহূর্তে অনুভূত হচ্ছে। দেখুন, এখানে হচ্ছে সল্টলেক শহর, আর তার ঠিক পাশে এই গোটা রঙিন এলাকাটা হচ্ছে রাজারহাট, অ্যাকশন এরিয়া 1, 2 এবং 3, আর তার পাশেই এই সাদা অংশটা রয়েছে পুরোটা জুড়ে ভাঙড়। রাজারহাটের সংলগ্ন এই ভাঙড়েই একের পর এক কৃষিজমি লাগামছাড়াভাবে কিনে চলেছে প্রমোটাররা। রাজ্যের নানা জায়গায় এভাবেই জমির চরিত্র বদলে পকেট ভরাচ্ছে এক শ্রেণীর অসাধু প্রমোটার। অভিযোগ, এই প্রমোটাররা পরিকল্পিত টাউনশিপ সংলগ্ন এলাকায় কৃষকদের ভয় বা প্রলোভন দেখিয়ে জমি কিনছেন, তারপর জমির চরিত্র বদলে কৃষি জমিকে বাস্তু জমিতে পরিণত করে সেখানে বহুতল তৈরি করছে। ভাঙড়ে অশান্তির নেপথ্যেও এরকম কিছু প্রমোটারের হাত রয়েছে বলে মনে করছে প্রশাসন। তাই প্রমোটার রাজে লাগাম টানতে এবার আইন বদলের রাস্তায় হাঁটতে চলেছে সরকার। নবান্ন সূত্রে দাবি, পরিকল্পিত টাউনশিপ বা হাইওয়ে সংলগ্ন জমির চরিত্র বদলের ক্ষেত্রে এবার পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করতে চলেছে সরকার। ভাঙড় 2 নম্বর ব্লকে 60টি মৌজা আছে, এর মধ্যে কয়েকটি মৌজাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে বলে প্রশাসন সূত্রে খবর। নবান্ন সূত্রে দাবি, বুধবার প্রশাসনিক পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে কোন কোন মৌজায় জমির চরিত্র বদলের ছাড়পত্র দেওয়া হবে না, আগামী কয়েকদিনের মধ্যেই তা সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হবে। ভাঙড় ছাড়া আরও কয়েকটি জায়গা নিয়ে আলোচনা করছেন প্রশাসনিক কর্তারা। সেই তালিকায় রয়েছে শিলিগুড়ি, বর্ধমান, অন্ডাল, শান্তিনিকেতনের মতো জায়গা, যেখানে পরিকল্পিত টাউনশিপ তৈরি হচ্ছে। নবান্ন সূত্রে দাবি, জমির চরিত্র বদলে আরও কিছু কড়াকড়ি আরোপ করা হচ্ছে। আইন অনুযায়ী এখন ব্লক ভূমি রাজস্ব আধিকারিক বা বিএলআরও 10 ডেসিমেল পর্যন্ত জমির চরিত্র বদলে অনুমোদন দিতে পারেন। 100 ডেসিমেল পর্যন্ত জমির চরিত্র বদলে অনুমতি দেওয়ার এখতিয়ার মহকুমা ভূমি রাজস্ব আধিকারিক বা এসডিএলআরওর। আর 100 ডেসিমেলের বেশি জমির চরিত্র বদলে অনুমতি দিতে পারেন অতিরিক্ত জেলা শাসক। বিএলআরও এবং এসডিএলআরওদের ভয় বা প্রলোভন দেখিয়ে অনেক সময় জমির চরিত্র বদলের ছাড়পত্র আদায়ের অভিযোগ ওঠে। নবান্ন সূত্রে দাবি, এই প্রেক্ষাপটে বিএলআরও এসডিএলআরওদের ক্ষমতা ছাঁটার বিষয়, অর্থাৎ তারা এখন যতটা জমির চরিত্র বদলে ছাড়পত্র দিতে পারেন তার পরিমাণ কমানোর বিষয় ভাবনা চিন্তা করছে সরকার। নবান্ন সূত্রে দাবি, সরকারের কাছে অভিযোগ এসেছে অনেক সময় পঞ্চায়েত ঠিকমতো নথি না দেখেই বিল্ডিং প্ল্যানে অনুমোদন দিচ্ছে। এটা রুখতে পঞ্চায়েত আইনেও সংশোধনী আনার কথা ভাবছে সরকার। প্রশাসনিক সূত্রে দাবি, সেক্ষেত্রে কোনো অবস্থায় বৈধ চরিত্র বদল ছাড়া বিল্ডিং প্ল্যানে অনুমোদন দিতে পারবে না পঞ্চায়েত। বড় রাস্তা এবং পরিকল্পিত শহরের আশপাশে প্রমোটারদের লাগামছাড়াভাবে কৃষিজমি কেনার প্রবণতা রুখতে কৃষিজমির শ্রেণী পরিবর্তনে নিষেধাজ্ঞা আনতে চলেছে সরকার।
এর ফলে একদিকে যেমন কৃষি জমিতে প্রমোটার রাজ ঠেকানো যাবে, তার পাশাপাশি আইন শৃঙ্খলা অবনতি থেকে শুরু করে সিন্ডিকেট রাজ সবই নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে মনে করছে প্রশাসন। ক্যামেরায় ভগীরথ শর্মার সঙ্গে বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, ভাঙড়। সুরঞ্জন দাশগুপ্তর কাছে। সুরঞ্জনবাবু, বিভিন্ন জেলায়, একটা জেলায় নয়, এই কৃষি জমি বাস্তু জমিতে কনভার্সন হয়ে যাচ্ছে এবং বিএলআরও এবং পঞ্চায়েত স্তরেই সেটা হয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে একটা আনপ্ল্যান্ড আরবানাইজেশন হচ্ছে। পরিকাঠামো তৈরি নেই, বিদ্যুৎ নেই, রাস্তা নেই এবং মানে বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে খাদ্য সংকট অবধি হতে পারে। আটকানো যাবে এই আইন করে এই ল্যান্ড শার্কদের? একটা কথা বলে রাখি, যেটা এই এতক্ষণ আমি আলোচনা শুনছিলাম, যে 4টে সি এটার জন্য রেসপন্সিবল। 4টে সি, লেটার সি, মানে ল্যাক অফ কোঅর্ডিনেশন, ল্যাক অফ কমিউনিকেশন, উইচ ইজ লিডিং টু কেওস অ্যান্ড কনফিউশন। কানেক্ট হচ্ছে না তো একদম। এখন কারেক্ট ইনফরমেশন ইজ দ্য বেসিস অফ ট্রু নলেজ, সেটাই তো হচ্ছে না। ইনফরমেশন হচ্ছে, রাইট টু ইনফরমেশন একটা এসছে, কিন্তু রাইট টু ইনকারেক্ট ইনফরমেশন হয়ে যাচ্ছে। এই কারণে জুডিশিয়াল ইন্টারভেনশন ইজ নিডেড, যেটা থ্রু লেজিসলেচার, যেটা রাজ্য সরকার আইন প্রণয়নের চেষ্টা করছে। কেন? সমাজের জন্য, জনগণের জন্য যদি করে, আমরা আইনজীবী হিসেবে বলবো উই অলওয়েজ ওয়েলকাম দ্যাট। জনগণের স্বার্থে রাইট টু ইকুয়ালিটি যেন জাস্ট ওই বইয়ের মধ্যে না থাকে। ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল ইজ নিডেড। এটাই তো থাকছে না আমাদের মধ্যে। তো আমরা কি করছি? কেওস কনফিউশন করে এবার যে যা নিজেদের স্বার্থে ঢুকে যাচ্ছি। যেটা আপনি বললেন ল্যান্ড শার্কস, ল্যান্ড শার্কস আটকাতে গেলে এই যে কনভার্সন, দুর্নীতির সুযোগে সমস্ত চাষাবাদ হচ্ছে। একদম এই কনভার্সন অফ ল্যান্ড, যেটা একটা প্ল্যান্ড সিটি কনভার্সন করে দিয়ে দুম করে মাল্টিস্টোরি হয়ে, এখন তার G+4টা তো এখন ইটস আ মিসনোমার, এখন G+50। একদম কি করছে? আমরা ইকোলজিক্যাল সিস্টেম সবকিছু হারিয়ে ফেলছি। যেই কারণে আইনটা সরকার যদি আনতে পারেন উইথ আ নোবেল কজ, উইথ আ নোবেল এন্ডেভার ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি, আমরা নিশ্চয়ই ওয়েলকাম করব। জুডিশিয়ারি, লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভ, তিনটে লিম্স অফ দ্য উইং অফ দ্য কনস্টিটিউশন একসঙ্গে থাকবে। আমরা চাই এটা আরো উন্নতি হলে, এটা কিছুটা হলেও এই দুষ্টু চক্রকে, এই অর্থাৎ প্রমোটার রাজকে আটকানো যায়। আমি সুকবিলাসদার কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার যে বিষয়ে খানিকক্ষণ আগেই আলোচনা হচ্ছিল, তৃণমূল কংগ্রেসের অন্তর্বিরোধ, সেটাও কি কিছুটা সুযোগ করে দিল এই বহিরাগতদের? দেখুন তো। পাওয়ার গ্রিড প্রকল্পের প্রতিবাদ আন্দোলন ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে ভাঙড়। প্রাণ গিয়েছে দুজনের, আর তারপর থেকে ভাঙড় ফুঁসছে। তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই এলাকার বাসিন্দাদের অভিযোগের নিশানায় বারবার উঠে আসছে দুটি নাম, আরাবুল ইসলাম এবং রেজ্জাক মোল্লা। দুজনই তৃণমূলের। একজন তৃণমূল পরিচালিত ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, অন্যজন সিপিএম ছেড়ে তৃণমূলে এসে ভাঙড়ের বিধায়ক হয়েছেন। দীর্ঘদিনের শক্তিশালী গড় ভাঙড়ে এই অশান্তি এখন ভাবাচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। 2006 সালে যখন রাজ্য জুড়ে তৃণমূলের ভরাডুবি, তখন দক্ষিণ 24 পরগনার একটি কেন্দ্রেই মাথা তুলেছিল ঘাসফুল। ভাঙড় থেকে দলকে জিতিয়ে এনেছিলেন আরাবুল ইসলাম। মাঝে 2011 সালে একবার হারলেও তারপর থেকে ভাঙড় বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি। সেখানে হঠাৎ এই অশান্তির পরিস্থিতি তৈরি হলো কেন? সূত্রের দাবি, অন্তর্তদন্ত করতে গিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে খবর এসেছে ভাঙড়ের পাওয়ার গ্রিড প্রকল্প এলাকা এবং তার আশেপাশের জমি মাটি দিয়ে উঁচু করার বরাত পায় আরাবুল ইসলামের গোষ্ঠী। বিপুল টাকার কারবার চলে আসে তাদের দখলে। কিন্তু রেজ্জাক মোল্লা গোষ্ঠীর তৃণমূল নেতা হিসেবে পরিচিত নান্নু হোসেন ওহিদুলরা আরাবুল গোষ্ঠীর এই বারবারন্ত মানতে রাজি ছিলেন না। এরপরই দখলদারির জন্য আসরে নামেন তারা। সূত্রের দাবি, তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে খবর পৌঁছেছে রেজ্জাক ও আরাবুল গোষ্ঠীর টানাপোড়েনে ভাঙড়ের মানুষ দুজনের ওপরই ক্ষেপে ওঠে, আর সেই সুযোগে গ্রামে ঢুকে দুজনের বিরুদ্ধে সমানভাবে জনমত তৈরির সুযোগ পেয়ে যায় বহিরাগতরা। বিশ্ববঙ্গ সম্মেলনের মুখে ভাঙড়ে অশান্তি তৈরি বহিরাগতদের পরিকল্পিত চক্রান্ত বলেও দাবি তৃণমূলের। মাওবাদী, কেউ ফাওবাদী, কেউ কামাওবাদী, সব বাদীরা একত্রিত হয়ে এবং ব্যবসায়ীদের আর্থিক সহায়তায়, আমি খুব দায়িত্ব নিয়েই এই কথাটা বলছি, তারা এটাকে অশান্ত করবার চেষ্টা করছে। টাইমটা ভেবে দেখুন, যে সময়ে বিশ্ব বাংলা সম্মেলন হবে, শিল্প সম্মেলন হবে, ঠিক তার আগেই এই ধরনের আন্দোলন করে একটা বিরূপ বার্তা দেবার যে চক্রান্ত, এটা কিন্তু স্পষ্ট।
যদিও তৃণমূল সূত্রে এও খবর, দুই গোষ্ঠীর রেষারেষির জেরে শীর্ষ নেতৃত্ব রেজ্জাক ও আরাবুল দুজনের ওপরই যথেষ্ট ক্ষুব্ধ। দলের একটা অংশ দুজনের বিরুদ্ধে এই মুহূর্তেই কড়া ব্যবস্থা নেওয়ার পক্ষপাতী। তবে তাড়াহুড়ো করে কোনো ব্যবস্থা নেওয়ার পরিবর্তে দুজনকে সতর্ক করার বিকল্প ভাবনাও বিবেচনা করে দেখা হচ্ছে। এসব অভিযোগ প্রসঙ্গে আরাবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, যা বলার দলে বলবো, বাইরে কিছু বলবো না। অন্যদিকে তার অনুগামীদের বিরুদ্ধে গন্ডগোল পাকানোর অভিযোগ প্রসঙ্গে রেজ্জাক মোল্লার প্রতিক্রিয়া, ওখানে ওহিদুল, নান্নু হোসেনদের সঙ্গে আরাবুল গোষ্ঠীর একটা গোলমাল আছে, কিন্তু তার মাঝে আমি কোনো দিন যাইনি। বিধায়ক রেজ্জাক মোল্লা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম, এই দুই নেতার গোষ্ঠী সংঘর্ষের জেরেই বহিরাগত এবং নকশালরা ভাঙড়ের বিস্তীর্ণ এলাকায় এসে দখলদারি নিতে পেরেছে, এমনটাই খবর তৃণমূলের কাছে। আর সেই কারণে তৃণমূল শিবির অত্যন্ত ক্ষুব্ধ এই দুই নেতার ওপর। ক্যামেরায় ভগীরথ শর্মার সঙ্গে বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, ভাঙড়। সুখবিলাসদা, কংগ্রেসের তরফ থেকে আপনারা এই গন্ডগোল শুরু হওয়ার আগে এবং তারপরে গেছেন, এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে অন্তরায়টা কি? না দেখুন, অন্তরায় আমি তার আগে ওই আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ নিয়ে বলছেন, দুই চার কথা বলবো, একদম, কারণ নিজে যখন ছিলাম এডিএম এলআর ছিলাম, ডিএম ছিলাম তখন। দেখুন, ওগুলো তো আর আইন নয়, ওগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার। জেএলআরও, বিএলআরও, আগে ছিল জেএলআরও, বিএলআরও কতদূর পর্যন্ত করবে, এসএলআরও কতদূর পর্যন্ত করবে, এডিএমএলআর কতদূর পর্যন্ত করবে, ইত্যাদি ইত্যাদি। এখন এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ যতটুকুই হচ্ছে না কেন, এগুলো আইন বা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার চেঞ্জ করে হবে না, ইমপ্লিমেন্টেশন হচ্ছে না তো। বিএলআরও যেখানে যেভাবে দেওয়ার কথা, যেটা আটকে দেওয়ার কথা, পারছেন না, এসএলআরও পারছেন না, এডিএমএলআরের কাছে একই জিনিস হচ্ছে। আজকে যত এই যে কনভার্সনের ক্ষেত্রে যদি দেখা যায়, কোনো মানে যেখানে কনভার্সন দরকার আছে কোথাও কনভার্সন হচ্ছে না, আর যেখানে কনভার্সন দরকার নেই একদম ঢালাও হয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন এই যে জায়গাটা যেখানে পিজিসিএল নিয়েছে, এটা কনভার্সনের ওয়েট করেছিল এরা? তার চাইতে বড় কথা, পরবর্তীকালে যেটা এলো, যেটা পার্থবাবু বললেন কামাওবাদী, এখানে তো এই যে কামাওবাদীরা এবং আরাবুলকে কন্ট্রোল করা, এখন যাই ভাই বলুন না কেন, আরাবুল ইসলামের মতো মানুষকে কন্ট্রোল করা এতদিন ধরে পারেনি তৃণমূল। দাবি করেন এরা যে মমতা ব্যানার্জি যেখানে পার্টির আছেন সেখানে কারোর কিছু করার নেই, কেউ গোষ্ঠীতন্ত্রে যাবে না। আমরা তো প্রতিদিন দেখতে পাচ্ছি ইলেকশনের ক্ষেত্রে, কলেজ ইলেকশনের ক্ষেত্রে, আর এখানে তো একই অবস্থা। এখানে আর তার সাথে প্লিজ আমাকে কমপ্লিট করতে দাও। চরিত্র বদলের চেষ্টা হয়েছে, কিন্তু সেটাকে আটকানোর চেষ্টা করছে সরকার পজিটিভলি। কে আটকাবে? না না, হয়নি, অনেক জায়গায় জমির চরিত্র বদল হয়নি। না বললাম হয়নি তো, আগেও হয়নি, এখনো হয়নি। বললাম ভবিষ্যতে আমি যেটা বললাম, আগেও হয়নি, এখনো হয়নি। সিপিএম এর আমলেও যে চরিত্র বদলের যে খাতায় কলমে, বহু জায়গায় খাতায় কলমে হয়নি, কিন্তু যেখানে হওয়ার হয়ে গেছে। এখন যদি বলেন যে এর আসল কি সমাধানটা কি, এর সমাধান তো তৃণমূল কি করতে হবে, সোজা কথা। সমাধানটা তৃণমূল কংগ্রেসকেই করতে হবে। পার্থবাবু বলছেন যে কেউ এসে এই সময়, এই বিশ্ব বাংলা হচ্ছে এই সময় গন্ডগোল যদি করার ওরাই করছেন। ওরাই রেজ্জাক মোল্লাকে তৃণমূল কংগ্রেসে নিয়েছেন, কেমন নিয়ে রেজ্জাক মোল্লাকে ওখানে একটা শক্তি হিসাবে খাড়া করেছেন। আর তার আগে তৃণমূল আমার পরিষ্কার কথা, যেটা বলছেন উনি ওনার বক্তব্য, ওনার পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখছেন, কিন্তু এখানে কিন্তু তৃণমূল ভার্সেস তৃণমূলের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রশাসন কি চাইছে, প্রশাসন পজিটিভলি হ্যান্ডেল করতে চাইছে। আজকে যে জায়গাটায় মূল সমস্যা, যেটা দাবিটা জমি ভাঙনের কথা উল্লেখ করলেন, সম্পূর্ণ সরিয়ে নেওয়া হয়েছে, পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রশাসন অ্যাক্টিভলি চেষ্টা করছে যাতে এই জমি মাফিয়াদের যে ভূমিকাটা সেটাকে যতটা মিনিমাইজ করা যায়। কি ফল নিঃসন্দেহে আমরা দেখব।